নমস্কার বন্ধুরা, সরকারি হেল্প চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ 22শে জুন বাজেট প্রকাশিত হয়েছে এবং এই বাজেটে যুবশক্তি প্রকল্প নিয়ে ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে অক্টোবর মাস থেকে এই প্রকল্প চালু হবে, কিন্তু এই প্রকল্পে 3,000 টাকা দেওয়া হবে, আবার অনেককে 2,000 টাকা দেওয়া হবে। তার সঙ্গে পারিবারিক মাসিক আয় 1 লক্ষ টাকার কম হতে হবে। তো চলো মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছেন লাইভ প্রেস কনফারেন্সে সেটা আগে শুনে নিই। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আজ 3,000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম একটা শিক্ষা নিয়েছেন, তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করবো। তারা 2,000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন, তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন। 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না। সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাহলে এই ঘোষণাতে তোমরা সাফ আশা করি সব জানতে পেরেছো। এবার আমি তোমাদেরকে অনেকটা বুঝিয়ে বলছি যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। বিজেপি ভোটের জেতার আগে ঘোষণা করেছিল যে টিএমসি সরকার যে যুবসাথী প্রকল্প চালু করেছে এটা বন্ধ করা হবে। সেখানে 1500 টাকা দেওয়া হতো, কিন্তু এটা বন্ধ করে চালু করা হবে যুব শক্তি ভরসা কার্ড, এবং এই প্রকল্পে দেওয়া হবে 3,000 টাকা করে। এবং এখন 22শে জুন বিজেপি ভোটে জেতার পরে যে প্রথম বাজেট, সেই বাজেটে ঘোষণা করেছে যে অক্টোবর মাস থেকে এই যুবশক্তি ভরসা কার্ড প্রকল্প চালু করা হবে। এটা রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটা আর্থিক সহায়তা। অর্থাৎ আপনি যতক্ষণ না একটা চাকরি বাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করছেন ততদিন পর্যন্ত আপনাকে এই ভাতাটা দেওয়া হবে। তাহলে এই প্রকল্পটা অক্টোবর মাস 2026 সাল, মানে এই বছরের অক্টোবর থেকে শুরু করার কথা রয়েছে। রাজ্যের নতুন যুবশক্তি প্রকল্প 22শে জুন অর্থাৎ আজ বাজেট ঘোষণা করা হয়েছে। সেই বাজেটেই কিন্তু এটা ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রী লাইভ প্রেস কনফারেন্স করেও বলেছেন যে অক্টোবর 2026 থেকে এই প্রকল্পের সূচনা বা শুরু করা হবে। এই প্রকল্পটা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সরাসরি আর্থিক সহায়তা দেবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। অক্টোবর 2026 থেকে প্রকল্পের সূচনা বা শুরু করা হচ্ছে। ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে যারা যোগ্য বেকার চাকরি প্রার্থী রয়েছে তারা আবেদন করলে এই টাকাটা ডেবিটের মাধ্যমে পেতে থাকবেন। ঠিক আছে, এবার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আর্থিক সহায়তার পরিমাণ, মানে এখানে 3,000 টাকা পাবে, আবার অনেকে 2,000 টাকা পাবে। কারা কত টাকা পাবে? এখানে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি অনুযায়ী এটা বলা হয়েছে। এই যে গ্রাজুয়েট, মানে যারা বিএ পাস করেছো, যে কোনো শাখায় তুমি পাস করতে পারো। তুমি আর্টস নিয়ে পাস করেছো, তুমি সায়েন্স নিয়ে পাস করেছো, বা কমার্স নিয়ে পাস করেছো, তুমি নর্মাল পাস করেছো, বা অনার্স নিয়ে পাস করেছো, মানে মোটামুটি কথা তুমি গ্রাজুয়েশন পাস করলেই পাবে 3,000 টাকা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা। সরাসরি প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ঢুকবে। তাহলে 3,000 টাকা শুধুমাত্র যারা গ্রাজুয়েট পাস করেছে তারা পাবে। এছাড়া যারা নন গ্রাজুয়েট, মানে যারা গ্রাজুয়েট পাস করতে পারেনি, তারা পাবে 2,000 টাকা করে প্রতি মাসে। এবার মিনিমাম কত যোগ্যতা, মানে ন্যূনতম কোন যোগ্যতা থাকলে তুমি এখানে 2,000 টাকা পাবে? এবার সেটা কি মাধ্যমিক পাস করলেই হবে নাকি উচ্চ মাধ্যমিক পাস করলে হবে? তাহলে মাধ্যমিক রাখা হবে নাকি উচ্চ মাধ্যমিক রাখা হবে ন্যূনতম যোগ্যতা? সেটা স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী বলেননি। তিনি বলেছেন অক্টোবর মাসে যখন নোটিশ পাবলিশ হবে সেই অনুযায়ী সেখানে জানা যাবে। তবে আমরা মনে করছি যে 90% সম্ভাবনা আছে ন্যূনতম মাধ্যমিক পাস করলেই তুমি এখানে 2,000 টাকা পাবে, এবং যারা গ্রাজুয়েশন পাস করে গেছো তারা 3,000 টাকা পাবে এই যুবশক্তি ভরসা কার্ড এই প্রকল্পে। এরপরে দেখো আপনি কি আবেদনের যোগ্য সেটা প্যারামিটারটা বুঝে নাও। প্রথমত পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল রাজ্যের যারা স্থায়ী পার্মানেন্ট বাসিন্দা তারা এখানে আবেদন করতে পারবে। যাদের বয়স 21 থেকে 40 বছর, মানে মিনিমাম বয়স হতে হবে তোমার 21 বছর, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ 40 বছর। আর অবশ্যই বেকার হতে হবে, ছেলে মেয়ে সবাই। যদি এই 3টে ক্যাটাগরি তোমার ম্যাচ করে তার মানে তুমি এখানে যোগ্য আবেদনকারী, তুমি আবেদন করতে পারবে। এবার বেকার বলতে কি বোঝায়? বেকার মানে যার স্থায়ী বা পার্মানেন্ট কোনো কর্মসংস্থান বা কাজ নেই। তুমি যদি ব্যবসা করো এবং সেই ব্যবসাটা যদি স্থায়ী থাকে এবং সেখানে একটা ভালো পরিমাণ তোমার ইনকাম হচ্ছে, আয় হচ্ছে, সেক্ষেত্রে তুমি বেকার নও। অনেকে প্রাইভেট জব করে, পিএফ ইএসআই চালু আছে, তুমি বেকার নও। আর সরকারি চাকরিজীবীরা তো সাধারণত পার্মানেন্ট চাকরি করছেই। তাহলে এই সমস্ত ক্যাটাগরির লোকজন কিন্তু বেকারের মধ্যে পড়ছে না। এবার দেখো বাজেটে পরিবারের কত টাকা আয় হতে হবে তার আয়ের যে সীমাটা সেটা সংক্রান্ত স্পষ্টতা বলে দিয়েছে। প্রথমত বলেছে যাদের পরিবারের আয় 1 লক্ষ টাকার বেশি বছরে নয়,
এটা কিন্তু বছরে নয়, অনেকেই ভুল করছো, এটা বছরে নয়, এটা মাসে, তারা টাকা পাবেন না। অর্থাৎ যাদের ফ্যামিলি ইনকাম 1 লাখ টাকার বেশি বা 1 লাখ টাকা মাসে, তারা আবেদন করতে পারবে না। অনেকে ভুল ভাবছেন যে আয়ের এই সীমাটা, এই যে 1 লাখ টাকা বলা হচ্ছে, এটাকে বছরে নয় যে বছরে 1 লাখ টাকা, না, মাসে প্রযোজ্য। মানে সেই সমস্ত ফ্যামিলি যাদের ফ্যামিলির ইনকাম মাসিক মান্থলি 1 লাখ টাকা বা তার বেশি, তারা এখানে আবেদন করতে পারবেন না। আপনি মুখ্যমন্ত্রী লাইভটা ভালো করে শুনবেন, সেখানে স্পষ্ট হয়ে এইটাই বলে দেওয়া আছে। হয়তো বিশ্বাস করতে আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু এটাই বলা আছে যে মাসে যদি 1 লাখ টাকা বা তার বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন না। মানে পরিবারের ইনকাম মাসিক 1 লাখ টাকার কম হলে আবেদনযোগ্য। সেটাই বলা আছে। শুধুমাত্র সেই পরিবারগুলি এই সুবিধা পাবে না যাদের মাসিক আয় 1 লক্ষ টাকা বা তার বেশি এবং যারা ইনকাম ট্যাক্স প্রদান করে। সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য এই প্রকল্প। তাহলে যারা 1 লাখ টাকা মাসে ইনকাম করে তারা তো আর মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত নয়, তারা অবশ্যই বড় লোক, যার জন্য তাদেরকে বাইরে রাখা হয়েছে এই প্রকল্পের আওতার থেকে। তাহলে কারা এই প্রকল্পের সুবিধাটা পাবেন না বা আবেদন করতে পারবেন না? প্রথমত যারা সরকারি চাকরিজীবী, তারা তো আবেদন করতে পারবেন না, বা যারা স্থায়ী আয়ের ব্যক্তিরা, মানে যাদের কাছে পার্মানেন্ট একটা আর্নিং সোর্স আছে, আপনার ভালো বিজনেস চলে, এবার আপনার বিজনেসে জিএসটি আছে অথবা ট্রেড লাইসেন্সও থাকতে পারে, সেটাকেও ধরা হতে পারে, অথবা আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেন, এই সমস্ত ক্যাটাগরির লোকজনরা আবেদন করতে পারবেন না। সেই সম্পর্কিত পরবর্তী নিয়ম যে উচ্চ আয়ের পরিবার, আপনার পরিবারের ইনকাম যদি খুব বেশি হয়, যেটার একটা বলে দেওয়া আছে স্ল্যাব, ইনকাম স্ল্যাব, যে মাসিক 1 লক্ষ টাকা বা তার বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না। ইভেন আপনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে আবেদন করতে পারবেন না। অনেকে এখানে টিডিএস রিফান্ডের জন্য আইটিআর ফাইল করেন, অথচ তাদের ইনকাম কিন্তু খুব বেশি নয়, তারা কিন্তু আবেদন করতে পারবেন। একই সঙ্গে যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন, তারাও আবেদন করতে পারবেন না। তাহলে এই সমস্ত ক্যাটাগরির লোকজনরা কিন্তু আবেদন করতে পারছেন না। এরপরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর ডিজিটাল প্রক্রিয়া ভালো করে বুঝবেন। আপনি আবেদন করা থেকে শুরু করে যেই প্রসেসের মধ্য দিয়ে আপনার টাকাটা ব্যাংকে ঢুকবে, এই যুবশক্তির টাকাটা, সেটা বলছি। প্রথমত যখন অনলাইনে আবেদন শুরু হবে তখন আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার পরে ডিজিটাল ভেরিফিকেশন করা হবে। এখানে ভুয়ো আবেদন রোধে কঠোর যাচাই বা ভেরিফিকেশন করা হবে। মানে আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডারে কিন্তু অনেক পুরুষরা টাকা পেয়েছে, তো সেটা তো ঠিক নয়। রাজ্যের টাকা কেন অনৈতিকভাবে লোকজন তার ফায়দা উঠাবে? সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডারও আপনারা দেখেছেন কি পরিমাণ ভেরিফিকেশন করা হচ্ছে। একইভাবে এই যুবশক্তি প্রকল্পতেও তাই করা হবে। এখানে সাফ বলা হচ্ছে যে ভুয়ো আবেদনকারীরা তারা কোনোভাবে এখানে টাকা পাবে না, কঠোরভাবে এখানে সেটা যাচাই করা হবে। তাহলে অনলাইনে আবেদন করার পরে আপনি যা ফিল আপ করলেন, যা ডকুমেন্ট আপলোড করলেন, সেটা যাচাই করে সব যদি ঠিক থাকে তাহলে আপনি টাকাটা পাবেন। তখন রাজ্যের ট্রেজারি থেকে টাকাটা ছাড়বে আপনার আধার কার্ডে। তাহলে আপনার আধার কার্ড অনুযায়ী টাকাটা ছাড়া হবে। এবার আপনার আধার কার্ডে যে ব্যাংকের ডিবিটি থাকবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেই ব্যাংকের ডিবিটি থাকবে সেই ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে আপনার আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা ঢুকবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবেন। এই যে ডিবিটি, এই জিনিসটা কি অনেকে শুনেছেন, অনেকে ডিবিটির জন্য দৌড়েছেন। ডিবিটি হচ্ছে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকারি ট্রেজারি থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে টাকা ছাড়বে না। টাকা ছাড়বে কোথায় জানেন? আপনার আধার নাম্বারে। এবার আপনার আধার নাম্বারে যখন টাকা ছাড়বে তখন আপনার আধারে যেই ব্যাংকটা ডিবিটি অ্যাক্টিভ আছে সেই ব্যাংকে টাকাটা ঢুকবে। তাহলে ব্যাংকের ডিবিটি থাকা মাস্ট এবং সেই ব্যাংকে আধার লিঙ্ক থাকা মাস্ট। তাহলে আপনি বাড়ি বসেই চেক করতে পারবেন যে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে। আদৌ ডিবিটি লিঙ্ক করা আছে তো? যদি ডিবিটি লিঙ্ক করা থাকে খুব ভালো কথা। ডিবিটি যদি লিঙ্ক না করা থাকে, অ্যাক্টিভ না থাকে, আপনি বাড়ি বসে নিজে নিজে করতে পারেন। অথবা আপনি চাচ্ছেন একটা ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি করা আছে, সেখান থেকে সরিয়ে আপনি অন্য একটা ব্যাংকের ডিবিটিটা চালু করতে চান। এই সমস্ত কাজ বাড়ি বসে করতে পারবেন। আমাদের চ্যানেলে ভিডিও আছে, ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। ভিডিওটা দেখে নেকে বাড়ি বসে ডিবিটিটা লিঙ্ক করতে পারবেন। যদি বাড়ি বসে ডিবিটির লিঙ্ক না হয়ে থাকে, আপনি চলে যাবেন আপনার ব্যাংকে, সেখানে গিয়েও ফর্ম জমা দিলে ডিবিটি হয়ে যাবে। তাহলে ডিবিটি লিঙ্ক করাটা ভীষণভাবে প্রয়োজন সমস্ত প্রকল্পে। এবার আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে যা যা আপনি গুছিয়ে রাখবেন, কারণ আবেদন প্রক্রিয়া শুরু হবে অক্টোবর মাসে, এখন অনেকদিন সময়। প্রথমত আপনার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, প্যান কার্ড মাস্ট নয়, থাকলে ভালো,
মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনের সার্টিফিকেট, এর সঙ্গে ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট এবং আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। তাহলে এইখানে কিন্তু আধার কার্ডকে খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট হিসেবে ধরা হচ্ছে। আধারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে, সেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকতে হবে এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গেও ফোন নাম্বার লিঙ্ক করে রাখবেন, ঠিক আছে? সেটাও কিন্তু প্রয়োজন। পরবর্তীতে আপনি এখন কি করতে পারেন, এখন যেটা আপনার করণীয়, আপনার ডকুমেন্ট গুলো জোগাড় করে রাখবেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন, এটা এখন বর্তমানে করে রাখুন, আর কোনো কাজ নেই। এরপরে অপেক্ষা করবেন অক্টোবর মাস পর্যন্ত। অক্টোবর মাসে কিন্তু অফিসিয়াল যে নোটিশ, সেই নোটিশে সমস্ত তথ্য বলা থাকবে। তাহলে অক্টোবর মাসেই নোটিশ পাবলিশ হবে সরকারের পক্ষ থেকে, যেমন অন্নপূর্ণা ভান্ডার চালু হবার আগে নোটিশ দিয়েছিল, একইভাবে এই যুবশক্তি প্রকল্প চালু হওয়ার আগেও নোটিশ দেবে। সেই নোটিশে ডিটেলে লেখা থাকবে যে কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না এবং যোগ্যতাগুলো কি কি। সেই অনুযায়ী ফর্ম ফিল আপ ডেটও বলা থাকবে যে এদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং অমুক দিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তখন অনলাইন পোর্টালও চালু করা হবে এবং ফর্ম ফিল আপের তারিখ সমস্ত কিছু ঘোষণা করা হবে। এটা এখনো ঘোষণা করা হয়নি। অফিসিয়াল ওয়েবসাইটের জন্য আপনাকে বর্তমানে অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর কোনো কাজ বর্তমানে নেই। তাহলে এখন আপনার যেটা করণীয়, যুবশক্তি প্রকল্পে যদি আবেদন করতে চান, ডকুমেন্ট গুলো সংগ্রহ করে রাখবেন, আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করে রাখবেন এবং যদি পুরনো নম্বর থাকে সেখানে যদি ওটিপি যায়, আপনি যদি অ্যাক্সেস করতে না পারেন, অবশ্যই আপডেট করে আনুন। তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করিয়ে রাখবেন। তাহলে এই সমস্ত কাজ করে অক্টোবর মাস পর্যন্ত ওয়েট করুন এবং আমাদের চ্যানেলটিকে, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।